হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে রেলের মোস্ট সিলেক্টেড কোশ্চেন যেগুলো ইতিহাসের হতে পারে সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো আমাদের উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। তো মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। মুর্শিদ কুলি খাঁর জন্মনাম কি ছিল না? সূর্যনারায়ণ মিশ্র। তিনি মোহাম্মদ হাদি নামেও পরিচিত ছিলেন। এই কোশ্চেনে কিন্তু আসে যে মুর্শিদ কুলি খাঁর আরেক নাম কি ছিল? মোহাম্মদ হাদি। ঠিক আছে, তিনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। 1717 থেকে 1727, 10 বছর। আচ্ছা, তিনি একটি দক্ষ প্রশাসন প্রতিষ্ঠা করেন, রাজস্ব ব্যবস্থা কার্যকরভাবে সংগঠিত করেন। তিনি ইজারা পদ্ধতি নামে পরিচিত চুক্তির ভিত্তিতে ভূমি রাজস্ব আদায়ের নতুন ব্যবস্থা শুরু করেন। কি পদ্ধতি? ইজারা পদ্ধতি। 1717 সালে মুর্শিদ কুলি খাঁয়ের মাধ্যমে যাত্রা শুরু হয় বাংলার নবাবের। সেই অর্থে তিনি ছিলেন প্রথম স্বাধীন নবাব। অপরদিকে এখানে আমরা জেনে নিই যে শেষ স্বাধীন নবাব কে ছিলেন? শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌলা। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? মুর্শিদ কুলি খাঁর আরেক নাম কি ছিল? মোহাম্মদ হাদি। জন্ম নাম সূর্যনারায়ণ মিশ্র। তিনি শাসন করেন 1717 থেকে 1727 সাল পর্যন্ত। তিনি ইজারা পদ্ধতি প্রচলন করেন। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ এবং শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা। তো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতে ইংরেজ বণিকদের প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিচের কোথায়? আচ্ছা, ইংরেজ বণিকদের প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় কোথায়? তো আমাদের উত্তর হবে বাংলাদেশে। বাংলাদেশে প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো যিনি পলাশী যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন। তো একটু আগে আমরা পড়েছিলাম যে বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ ছিলেন এবং শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজদৌলা ছিলেন শেষ স্বাধীন নবাব। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন। পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা, এবং এই সিরাজদৌলা পরাজিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শাসনভার গ্রহণ করেন। পলাশী যুদ্ধের পর সিরাজদৌলা পদত্যাগ করতে বাধ্য হন। ব্রিটিশ বাহিনী মির্জাফরকে বাংলার পরবর্তী নবাব ঘোষণা করে। তাহলে সিরাজদৌলার পর কে সিংহাসনে বসে? মির্জাফর। পলাশীর যুদ্ধের পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। আচ্ছা, 1757 সালের 23শে জুন এই পলাশীর যুদ্ধ হয়। পরীক্ষায় কিন্তু দেয় যে পলাশীর যুদ্ধ কত তারিখে হয়েছিল? 23শে জুন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1757 তো আমরা জানি, কিন্তু 23শে জুন এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসছে? এখান থেকে আসছে যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা, আর সিরাজদৌলার পরে কে সিংহাসনে বসে? মির্জাফর। আর পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757। কত তারিখে? 23শে জুন। তো খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, কাটোয়া, গিরিয়া ও উদয়নালার যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় আশ্রয় নেন? কাটোয়া, গিরিয়া এবং উদয়নালার যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়। তো আমাদের এখানে উত্তর হবে অযোধ্যায়। অযোধ্যায় তিনি আশ্রয় নেন। 1763 সালে ইংরেজদের সাথে তার সংঘর্ষ বেঁধে যায় মীর কাসিমের, এবং কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, সুতি, উদয়নালা, মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম ক্ষমতা হারায় এবং অযোধ্যায় আশ্রয় নেয়। 1763 সালে কোম্পানির কর্মকর্তারা দ্বিতীয়বার ক্লাইভের গর্ধব
নামে খ্যাত মির্জাফরকে সিংহাসনে বসান। প্রথমে সিরাজদৌল্লার পরে মির্জাফর সিংহাসনে বসেছিল, তারপর কিন্তু মীর কাসিম বসেছিল এবং তারপর আবার মীর কাসিমকে পরাজিত করে মির্জাফর সিংহাসনে বসেছিলেন। তাহলে 1763 সালে তিনি মির্জাফর বসেন। মির্জাফরের কি নামে পরিচিত? ক্লাইবের গর্দভ। আচ্ছা, কাটোয়ার তৃতীয় যুদ্ধ 1763 সালে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কাটোয়ায় বাংলার নবাব মীর কাসিম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয় 1763 সালে। উদয়নালার যুদ্ধ 1763 সালেই হয়েছিল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উদ্ভা নামক স্থানে মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তখন তিনি ওই উদয়নালার যুদ্ধে পরাজিত হয়ে বিহারের রোটার্স দুর্গে আশ্রয় নেন। তাহলে এখান থেকে কী কোশ্চেন আসবে? এখান থেকে কোশ্চেন আসতে পারে ক্লাইবের গর্দভ কাকে বলা হয়? মির্জাফরকে। কাটোয়ার যুদ্ধ কত সালে হয়? 1763 সালে। উদয়নালার যুদ্ধ 1763 সালে। উদয়নালা যুদ্ধ কোথায় হয়েছিল? বর্তমান ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উদ্ভা নামক স্থানে। উদয়নালার যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় আশ্রয় নেয়? রোটার্স দুর্গে। কাটোয়ার যুদ্ধে পরাজিত হয়ে তিনি আশ্রয় নেন অযোধ্যা। তো খেয়াল রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, মীর কাসিম কার সঙ্গে জোট বেঁধে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন? কার সঙ্গে জোট বেঁধে? নিচের অপশানগুলির মধ্যে। তো আমাদের এখানে উত্তর হবে দ্বিতীয় শাহ আলম। তখন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, তার সঙ্গে জোট বেঁধে। না, বক্সারের যুদ্ধ 1764 সালের 22 থেকে 23 অক্টোবর হয়েছিল। 22 থেকে 23 অক্টোবর। পলাশির যুদ্ধ 23 জুন। আচ্ছা, মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে, ইংরেজদের মধ্যে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বেনারস রাজ্যের মহারাজা বলবন্ত সিং এর সম্মিলিত সেনাবাহিনীর মধ্যে হয়েছিল। মীর কাসিম বাংলার নবাব, সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব এবং শাহ আলম মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন এর ভিতরে। বক্সারের যুদ্ধে তাহলে মীর কাসিমের সঙ্গে কার সঙ্গে হয়? মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়। বেনারস রাজ্যের মহারাজ বলবন্ত সিং এর সঙ্গে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম, দ্বিতীয় শাহ আলম একসঙ্গে জোট বেঁধে হয়েছিল। তাহলে বক্সারের যুদ্ধ 22 থেকে 23 অক্টোবর হয় 1764 সালে এবং তখন ইংরেজদের নেতৃত্বকে দিয়েছিল হেক্টর মুনরো। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তখন অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা, বাংলার মীর কাসিম, শাহ আলম হচ্ছে মুঘল সম্রাট ছিলেন এবং মহারাজ বলবন্ত সিং ছিলেন বেনারস রাজ্যের রাজা। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, এদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে অধীনতামূলক মিত্রনীতি কার্যকর করেন কে? অধীনতামূলক মিত্রতা নীতি। তো আমাদের এখানে উত্তর হবে লর্ড ওয়েলেসলি। তো অধীনতামূলক মিত্রনীতি ওয়েলেসলি, এটি খেয়াল রাখতে হবে। লর্ড ওয়েলেসলি ভারতে অধীনতামূলক মিত্রনীতি চালু করেছিলেন এবং অধীনতামূলক মিত্রনীতির মতে যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি অধীনতামূলক মিত্রনীতি স্বাক্ষর করেন তাহলে তাকে তার ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে এবং তাকে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের খরচ বহন করতে হবে। এটি ছিল এর রুলস রেগুলেশনস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লর্ড আর্মহার্স্ট ইয়ান্দাবুরের সন্ধি 1826 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন কার সঙ্গে? ইয়ান্দাবুরের সন্ধি স্বাক্ষর করেন কার সঙ্গে? নিচের অপশনগুলির মধ্যে ব্রহ্মদেশের সঙ্গে স্বাক্ষর করেন, বর্তমান মায়ানমার। ইয়ান্দাবো সন্ধি বা ইয়ান্দাবো চুক্তিপত্র ছিল প্রথম অ্যাংলো বর্ম যুদ্ধের সমাপ্তি ঘটানো শান্তি চুক্তি। তো এই সন্ধিটি 1826 সালে 24শে ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়। ব্রিটিশ পক্ষের স্যার আকিবাল্ড ক্যাম্পবেল, বার্মিজ দিক থেকে লেগিং মহামিনক্লা
এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। তাই আর্কিবাল্ড ক্যাম্পবেল, এটা মনে রাখলেই হবে। এই সন্ধির রাজধানী আভা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে ইয়ান্দাবু গ্রামে স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে ব্রিটিশরা আসামকে দখল করার দিকে অগ্রসর হয়। তো এটি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 1826 সালে 24 ফেব্রুয়ারি এই ইয়ান্দাবু সন্ধি স্বাক্ষর হয়। আর ব্রিটিশদের মধ্যে স্যার আর্কিবাল্ড ক্যাম্পবেল ছিলেন। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধকালে কত সালে হায়দার আলীর মৃত্যু হয়? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধকালে কত সালে হায়দার আলীর মৃত্যু হয়? তো আমাদের এখানে উত্তর হবে 1782 সালে হায়দার আলীর মৃত্যু হয়। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তখন হচ্ছিল। হায়দার আলী 1720 থেকে 1782 রাজ্যের শাসক ছিলেন। তিনি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় মারা যান। 1780 থেকে 1784 দ্বিতীয় ইঙ্গ মহীশূর হয় এবং সেই সময় মারা যান। তার মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান মহীশূরের শাসক হন। টিপু সুলতান 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় সেরিঙ্গাপত্তনমের যুদ্ধে মারা যান। শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে মারা যান। টিপু সুলতান মারা যান 1799 সালে শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে, আর এদিকে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় মারা যান হায়দার আলী। তো খেয়াল রাখবে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ ছিল মহীশূর রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি যুদ্ধ এবং 1780 থেকে 1784 সাল পর্যন্ত চলেছিল। তো এই যুদ্ধে হায়দার আলী, নিজাম এবং মারাঠারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে। হায়দার আলী, নিজাম এবং মারাঠারা। এই যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তাই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 1782 সালে হায়দার আলীর মৃত্যুর পর তার পুত্র টিপু সুলতান সিংহাসনে বসেন। 1784 সালে ম্যাঙ্গালোরের চুক্তির স্বাক্ষরের মাধ্যমে 1784 সালে ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় এবং এই যুদ্ধের পর দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে। তাহলে 1784 সালে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়, যার দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়। খেয়াল রাখবে। পরের কোশ্চেন, বড়লাট লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত কত সালে? না, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাচ্য অধ্যয়নের একটি একাডেমি এবং শিক্ষার কেন্দ্র হচ্ছে এটি এবং 1800 সালের 18ই আগস্ট তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। লর্ড ওয়েলেসলি, খেয়াল রাখতে হবে এটা। পরের কোশ্চেন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এখানে উত্তর হবে, লর্ড ওয়েলেসলি ছিলেন। পরের কোশ্চেন, 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় পরিবর্তিত হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত পরিবর্তিত হয় বাংলায়। বাংলায় পরিবর্তিত হয়। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রবর্তিত হয় বাংলায়। বাংলার দ্বিতীয় গভর্নর জেনারেল বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে বাংলার দ্বিতীয় গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। তো এই বন্দোবস্ত ছিল কি না, এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার জমিদারদের মধ্যে জমির রাজস্ব নির্ধারণের জন্য একটি চুক্তি। জমিদারের প্রধান নামে ডাকা হতো। তো প্রথমে বাংলা ও বিহারে প্রবর্তিত হয়, পরে বারাণসী, মাদ্রাজের দক্ষিণ জেলাগুলিতে প্রবর্তিত হয়। 1793 সালে এক অধ্যাদেশের মাধ্যমে এই বন্দোবস্ত সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। তো 1833 সালের চার্টার অ্যাক্ট পর্যন্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত বহাল ছিল। 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত বাংলায় পরিচিত হয়। তারপর 1793 সালে এক অধ্যাদেশের মাধ্যমে সেটি পুরো ভারতে ছড়িয়ে পড়ে। 1900 না, এটা 1700 হবে, সরি 1700 হবে এটা। আচ্ছা, এই বন্দোবস্ত 1833 সালের চার্টার অ্যাক্ট পর্যন্ত বহাল ছিল। তো খেয়াল রাখতে হবে এগুলো। পরের কোশ্চেন,
শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, তো এখানে আমাদের উত্তর হবে 1800 সালে। তো 1800 সালে কী প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়। আর 1800 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনও প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 সালের 10ই জানুয়ারি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয় এবং এই মিশন প্রতিষ্ঠা করেন মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনকে প্রতিষ্ঠা করেন মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি। তো উইলিয়াম কেরি একজন ইংরেজ ব্যাপটিস্ট মিশনারি, শিক্ষাবিদ এবং ভারতের একজন আজীবক ধর্মপ্রচারক। তিনি 1792 সালে ইংলিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি গঠন করেন। মার্সম্যান উইলিয়াম কেরি 1792 সালে ইংলিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি গঠন করেন। আর শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 সালে 10ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয় মার্সম্যান ওয়ার্ড এবং উইলিয়াম কেরি। তো খেয়াল রাখতে হবে। শ্রীরামপুর মিশন সম্পর্কে আরও কিছু দেখো না। শ্রীরামপুর মিশন প্রেসের মাধ্যমে প্রথম বাংলা গদ্য গ্রন্থ মঙ্গল সমাচার ছাপা হয়। বাংলার প্রথম গদ্যগ্রন্থ মঙ্গল সমাচার ছাপা হয়। এই মিশনের মধ্যে বাংলা প্রথম সাময়িক পত্র দিগদর্শন এবং একটি সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। বাংলায় প্রথম দিগদর্শন সমাচার দর্পণ। শ্রীরামপুর মিশন প্রেস এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা ছিল তখন। শ্রীরামপুর মিশন চার্চের উদ্বোধন হয় 1800 সালে 24শে এপ্রিল। তো এখানে প্রশ্নগুলির মধ্যে আসতে পারে যে প্রেসের মধ্যে প্রথম বাংলা গদ্য গ্রন্থ মঙ্গল সমাচার ছাপা হয় এবং প্রথম সাময়িক পত্রিকা দিগদর্শন, বাংলা প্রথম সাময়িক পত্রিকা দিগদর্শন এবং সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ কিন্তু শ্রীরামপুর মিশনের মাধ্যমে প্রকাশিত হয়। তো খেয়াল রাখতে হবে এগুলো। পরের কোশ্চেন, কলকাতায় হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতার হেয়ার স্কুল, তো আমাদের এখানে উত্তর হবে 1817 সালে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাজ্য সরকার শাসিত বালক বিদ্যালয় এবং এটি স্কটিশ ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়। তো 1818 বলা যায়, তবে প্রতিষ্ঠার আনুষ্ঠানিক বছর 1818, কিন্তু প্রতিষ্ঠিত হয় 1817 সাল। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ভারতে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করা হয়? ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করে 1835। সেখানে আমাদের উত্তর হবে 1835 সালকে। ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 ছিল ভারতের কাউন্সিলের একটি আইন। 1835 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা ও সাহিত্য ব্যয় করার জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করার সিদ্ধান্ত নেন। তো তৎকালীন বড়লাট ছিলেন বা তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এটা খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হয়? চার্লস উডের নির্দেশনামা, তো আমাদের উত্তর হবে 1854 সালে চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হয়। সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডস ডিসপাস প্রবর্তন করেন। ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত এই চার্লস উডের উডস ডিসপাস 1854 সালে প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভাষা চালু করার পরামর্শ দিয়েছে। একইভাবে তিনি পরামর্শ দেন ভারতের উচ্চশিক্ষার মাধ্যমে অ্যাংলো ভার্নাকুলার মাধ্যম ইংরেজি ভাষাকে গ্রহণ করা হবে। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা কোশ্চেন আছে, উডস ডিসপাস ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি প্রত্যাখ্যান করেছে। ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত উডস ডিসপাস এবং 1854 সালে প্রতিষ্ঠিত হয়। এটি খেয়াল রাখলে হয়ে যাবে। পরের কোশ্চেন, বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় কত সালে? আইন সিদ্ধ হয় কত সালে? তো আমাদের উত্তর হবে 1856 সালে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে পাশ হয়েছিল। তো 1856 সালে 26শে জুলাই প্রণীত হয়েছিল। লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেন, কিন্তু লর্ড ক্যানিং 1856 সালে 25শে জুলাই এই আইনটি পাশ করেন। লর্ড ডালহৌসি খসড়া তৈরি করেন এবং ক্যানিং পাশ করেন।
1856 সালে 26শে জুলাই এটি কার্যকর হয়। তো খেয়াল রাখতে হবে এগুলো। পরের কোশ্চেন, কোন গভর্নর বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? তো আমাদের উত্তর হবে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। তো দ্বৈত শাসন ব্যবস্থা 1765 সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালী উদ্ভব হয় তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। মীর জাফরের মৃত্যুর পর ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। ঠিক আছে, তো খেয়াল রাখবে। 1767 খ্রিস্টাব্দে হ্যারি ভেরেলেস্ট বাংলার গভর্নর হন। তিনি 1767 থেকে 1769 পর্যন্ত শাসন করেন। বাংলার গভর্নরদের মধ্যে রবার্ট ক্লাইভ প্রথম, ব্যারন ক্লাইভ অফ পলাশী 1757 থেকে 60 পর্যন্ত ছিলেন। তারপরে ভাস্টিটার্ন ছিলেন। তারপরে রবার্ট ক্লাইভ আবার দ্বিতীয়বারের জন্য ছিলেন 1764 থেকে 67। রবার্ট ক্লাইভটা একটু মনে রাখতে হবে, 1757 থেকে 60, 1764 থেকে 67। ভেরেলেস্ট 1767 থেকে 69, কার্টিয়ার 1869 থেকে 1772। কার্টিয়ারের সময় কী হয়? কার্টিয়ারের সময় বাংলার 76 মন্বন্তর হয়। তবে ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 74। তো এটা একটু খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, রবার্ট ক্লাইভ খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পরে কোশ্চেন, 1767 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর কে ছিলেন? তো 1767 খ্রিস্টাব্দে কে ছিলেন এখানে বোঝা যাচ্ছে। এখানে আমাদের উত্তর হবে ভেরেলেস্ট ছিলেন 1767 থেকে 69 পর্যন্ত তিনি ছিলেন। 67 থেকে 69 পর্যন্ত কে ছিলেন? এই যে ভেরেলেস্ট। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, 1769 খ্রিস্টাব্দে ইংরেজরা কার সঙ্গে মাদ্রাজের সন্ধি স্বাক্ষর করেন? 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি। তো আমাদের উত্তর হবে হায়দর আলীর সঙ্গে। হায়দর আলীর সঙ্গে মাদ্রাজ সন্ধি স্বাক্ষরিত হয়। মাদ্রাজ চুক্তি ছিল 1769 সালের 4 এপ্রিল মহীশূর এবং ব্রিটিশ লর্ড হ্যারি ভেরেস্ট এর মধ্যে। এটি শান্তি চুক্তি যা প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়। তাহলে মাদ্রাজ সন্ধি হচ্ছে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধের অবসান হয়। 1767 সালে যুদ্ধ শুরু হয় এবং হায়দর আলীর বাহিনী এক পর্যায়ে মাদ্রাজ দখলের কাছাকাছি চলে আসে, কিন্তু চুক্তির মাধ্যমে সেটি বন্ধ হয়ে যায়। তাহলে মাদ্রাজ সন্ধি বা মাদ্রাজ চুক্তি হয় 1769 সালে মহীশূর এবং ব্রিটিশের ভিতরে। হ্যারি ভেরেস্ট ছিলেন তখন ব্রিটিশের প্রধান। প্রথমে অ্যাংলো মহীশূর যুদ্ধের অবসান ঘটে। তো খেয়াল রাখবে এগুলো। পরের কোশ্চেন, অমৃতসরের সন্ধি সম্পাদিত হয় কত খ্রিস্টাব্দে? অমৃতসরের সন্ধি। তো অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? আমার উত্তর হবে 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। 1809। অমৃতসরের সন্ধি 25 এপ্রিল 1809 স্বাক্ষরিত হয়। এর 25 এপ্রিল ইম্পর্টেন্ট কোশ্চেন, 25 এপ্রিল। এই চুক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি করেছিল চার্লস টি মেটক্যাপ এবং পাঞ্জাবি শিখ রাজ্যের প্রধান মহারাজা রঞ্জিত সিং। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ছিলেন চার্লস টি মেটক্যাপ এবং মহারাজা রঞ্জিত সিংয়ের মধ্যে। এই চুক্তিটি ভারত শিখ সম্পর্কে এক প্রজন্মের জন্য স্থির হয়ে করেছিল এবং চুক্তিটি সুতলাজ নদীকে, চুক্তি অনুসারে সুতলাজ বা শতুদ্র নদীকে ব্রিটিশ এবং রঞ্জিত সিংয়ের সীমানা হিসেবে স্থির করা হয়। তো এই চুক্তির মাধ্যমে কাশ্মীরে ডোগরা শাসনের সূচনা হয়েছিল। তো এগুলো খেয়াল রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। তো সবাই ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে।